সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ঘরে বসে ভালোই আছো। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, কেশারথী বালিকা উচ্চ বিদ্যালয়। আমি সে পড়াশোনায় মরি নোয়াখালী। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়। আলোচনার অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে চলতড়িৎ। তো আমরা আজকে আলোচনা করব চলতড়িৎ সম্পর্কে। তো তড়িৎ দুই ধরনের হয়ে থাকে। আগে আমরা এটা জেনে নিই যে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে কি, যেটা কোনো একটা জায়গায় উৎপন্ন হবে, সেই জায়গায় যদি স্থির থাকে, আর যে জায়গায় উৎপন্ন হবে যদি তার ক্রিয়াটা ওই জায়গায় হয় তখন সেটা হবে স্থির তড়িৎ। আর চলতড়িৎ হচ্ছে যেটা যে জায়গায় উৎপন্ন হবে সেই জায়গা থেকে উৎপন্ন হয়ে, অর্থাৎ উৎস থেকে যদি অন্য কোথাও স্থানান্তরিত হয় তখন তাদেরকে আমরা বলবো চলতড়িৎ। তো আমরা আজকে আলোচনা করব চলতড়িৎ অধ্যায়টা। তো সর্বপ্রথম আমি লিখছিলাম যে তড়িৎ কি। তড়িৎ বুঝতে হলে আমাদেরকে আগে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই বিষয়টা একটু বুঝতে হবে। যে পরিবাহী কি, আমরা সবাই জানি যে পদার্থের মধ্য দিয়ে, অর্থাৎ যে ধাতব বস্তুর মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে বলা হয় পরিবাহী। অর্থাৎ যার মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারবে কোনো বাধা ব্যতীত, সেটা হচ্ছে পরিবাহী। আর অপরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, সেটা হচ্ছে অপরিবাহী। আর অর্ধপরিবাহী হচ্ছে কি, যার মধ্য দিয়ে মাঝামাঝি ভাবে, পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি যদি হয়ে থাকে তখন সেটা হবে অর্ধপরিবাহী। তো আমরা যখন তড়িতের সংজ্ঞাটা দিব তখন আমরা বলবো যে যদি কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান স্থানান্তরিত হবে। আমি যদি এখানে একটা পরিবাহিতা অঙ্কন করি, সরু পরিবাহিতা ধরে নিলাম এবি একটি পরিবাহিতা। এখন এবি পরিবাহিতার মধ্য দিয়ে যদি ইলেকট্রন এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে স্থানান্তরিত হয়, ইলেকট্রনটা স্থানান্তরিত হয়, তো একক সময়, যদি আমি সময়টাকে একক সময় ধরি 1 সেকেন্ড, এই একক সময় যে পরিমাণ চার্জ বা আদান প্রবাহিত হবে বা স্থানান্তরিত হবে, অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, তখন তাকে আমি বলবো যে তড়িৎ। তাহলে এখন আমি এখানে কি বুঝছি যে তড়িৎ কি? তড়িৎ হচ্ছে যে একক সময়ে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আদান যাবে একক সময়, সেটা হচ্ছে তড়িৎ। তড়িতের যদি সমীকরণটা আমি লিখি, I হচ্ছে Q/T, যেখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর T হচ্ছে সময় এবং Q হচ্ছে আদান। আমি বলছিলাম যে একক সময়, এখন আমি যদি সময়কে 1 সেকেন্ড ধরি, তাহলে একক সময়ে যে পরিমাণ আদান স্থানান্তরিত হবে, এখন আমার এখানে 10 কুলম্ব আদান স্থানান্তরিত হতে পারে বা 20 কুলম্ব আদান স্থানান্তরিত হতে পারে, মানে আদানটা নির্দিষ্ট হবে না। অর্থাৎ আমি যদি তড়িৎ প্রবাহ পরিমাপ করি তখন আমাকে বুঝতে হবে যে আমার একক সময়ে 1 সেকেন্ডে কি পরিমাণ আদান স্থানান্তরিত হবে, সেটাকে আমি বলবো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একটি একক রয়েছে যেটাকে অ্যাম্পিয়ার বলা হয়ে থাকে। অর্থাৎ 10 এ দ্বারা যখন প্রকাশ করা হবে তখন আমরা এখানে বুঝবো যে 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ 1 সেকেন্ডে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 কুলম্ব আদান প্রবাহিত হবে। তাহলে আমি সংজ্ঞাতে বলছিলাম যে একক সময় যে পরিমাণ, তার সময়টা নির্দিষ্ট থাকবে, সময় কিন্তু পরিবর্তন হবে না। একক সময় আমি হিসাবটা করবো যখন তড়িৎ প্রবাহটা হিসাব করবো, তাহলে একক সময়ে যে পরিমাণ আদান স্থানান্তরিত হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এখানে 10 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 সেকেন্ডে 10 কুলম্ব আদান একটা পরিবাহী এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্থানান্তরিত হচ্ছে, হওয়ার ফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তারপর আমরা আসি যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ধ্রুবক কি। তড়িৎ ক্ষেত্রটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে তড়িৎ ক্ষেত্রটা কি। তড়িৎ ক্ষেত্র বলতে সাধারণত আমরা এটা বুঝবো যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া, যে বা নির্দিষ্ট একটা স্থান বা জায়গা, যে জায়গার মধ্যে অন্য কোনো অনাহিত বস্তুকে, মানে যাদের মধ্যে ইলেকট্রন যারা আহিত হয় নাই, অনাহিত কোনো বস্তুকে যদি আমি নিয়ে আসি তখন সে আহিত হয়ে যাবে। অর্থাৎ এভাবে একটা একক ধনাত্মক চার্জ দিলাম আমি এখানে, যে একক ধনাত্মক চার্জ, এই একক ধনাত্মক চার্জকে আমি যদি তড়িৎ ক্ষেত্রে এই জায়গাটাকে, এই এরিয়াটাতে নিয়ে আসি, তাহলে এ আহিত হয়ে যাবে।
এই চার্জটাকে যখন আমি এই জায়গায় নিয়ে আসবো তখন এই আইতে হয়ে যাবে। আর এইখানে যে চার্জগুলো থাকবে তাদের ক্রিয়াটা এই নির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকবে। তাহলে আমি তড়িৎ ক্ষেত্র বলতে বুঝবো যে যদি কোন একটি আহিত বস্তুর যে অঞ্চল ব্যাপী প্রভাব কাজ করবে, যে অঞ্চল ব্যাপী প্রভাব কাজ করবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমি যদি এই জায়গায় নির্দিষ্ট এরিয়ার বাইরে নিয়ে আসি, মানে ইলেকট্রনটাকে এখানে নিয়ে আসলাম বা চার্জটাকে এখানে নিয়ে আসলাম, তখন আর এর মধ্যে কোনো প্রভাব কাজ করবে না। আর যখন এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকবে তখন তার মধ্যে প্রভাব কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে যে জায়গা জুড়ে তার প্রভাবটা কাজ করবে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এবার আসি যে তড়িৎ প্রাবল্যটা কি। তো তড়িৎ প্রাবল্য বুঝতে হলে অবশ্যই তড়িৎ ক্ষেত্রটা বুঝতে হবে। তড়িৎ প্রাবল্য হচ্ছে যে একক ধনাত্মক চার্জ, যদি একক ধনাত্মক চার্জ হয়, আমরা এটাকে একক ধনাত্মক চার্জ 1 কুলম্ব ধরলাম। এই একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনি, যদি আমি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনি, এটা আহিত করতে চাই, আনার সময় একটা বল প্রয়োগ করতে হবে, এমনিতে সে আসবে না, তাকে অবশ্যই তার উপর বল প্রয়োগ করে নিয়ে আসতে হবে। একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বল যদি এই হয়, আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে একক ধনাত্মক চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রে আনতে 10 নিউটন বল প্রয়োগ করলাম। এটা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? E সমান সূত্র হচ্ছে F/Q। তাহলে কি হচ্ছে একক ধনাত্মক, এই একক ধনাত্মক চার্জ অর্থাৎ 1 কুলম্ব। এই 1 কুলম্ব চার্জকে আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। এখন এই তড়িৎ প্রাবল্যের একটা একক আছে। তড়িৎ প্রাবল্যের একক হবে এখানে নিউটন পার কুলম্ব। অর্থাৎ বলের একক আমরা সবাই জানি নিউটন এবং চার্জের একক কুলম্ব। তাহলে নিউটন আর যে কুলম্বটা আছে একটু উপরে চলে গেলে পার কুলম্ব হয়ে যায়, তাহলে নিউটন পার কুলম্ব। এখন যদি আমাকে হোমওয়ার্কে সবসময় দিয়ে দেয় সৃজনশীল প্রশ্নে যে 10 নিউটন পার কুলম্ব বলতে কি, তখন আমি কি বলবো? আমরা দেখতে পাচ্ছি এখানে নিউটন যেটা বলের একক আর কুলম্ব যেটা চার্জ। তাহলে এখন আমি বলতে পারবো যে একক ধনাত্মক চার্জকে অর্থাৎ 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে আমার যে মানটা দেওয়া আছে অর্থাৎ 10 নিউটন, এই 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি একক ধনাত্মক চার্জকে যখন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসবো তাহলে 10 নিউটন বল প্রয়োগ করব। এটা হচ্ছে 10 নিউটন পার কুলম্বের সংজ্ঞাটা। অপরদিকে তড়িৎ বিভব, ঠিক একইভাবে আমি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, এই যে নির্দিষ্ট এরিয়া বলছিল যে তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যদি নিয়ে আসতে, ওখানে বলছি বল আর এখানে বলবো যে পরিমাণ কাজ হবে অর্থাৎ ডব্লিউ, যে পরিমাণ কাজ হবে তাকে আমি বলবো তড়িৎ বিভব, যাকে বি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভবকে বি ইকুয়াল হচ্ছে W/Q। তাহলে যেখানে বি হচ্ছে তড়িৎ বিভব এবং ডব্লিউ হচ্ছে কাজ আর কিউ হচ্ছে আধান। তাহলে আমি বলছিলাম যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবের এককটা আমরা একটু জেনে নিই। কাজের একক হচ্ছে জুল আর আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে আমরা লিখতে পারি জুল পার কুলম্ব। তো তড়িৎ বিভব যদি আমাদেরকে এখন দিয়ে দেয় যে 5 জুল পার কুলম্ব, তখন আমি সংজ্ঞাতে বলতে পারবো যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে, আমি বলছিলাম যে পরিমাণ কাজ হবে, এখানে যেহেতু আমাদের নির্দিষ্ট মান দিয়ে দিছে এই জন্য আমি বলবো যে 5 জুল কাজ হয়। যদি 5 জুল কাজ হয় তখন তাকে আমি বলবো 5 জুল পার কুলম্ব। আশা করি সবাই বুঝতে পারছো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব। আর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, উচ্চতর ক্লাসগুলোতে গেলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে হবে, না হয় কিন্তু কোনো টপিকগুলো বোঝা যাবে না। তার পরবর্তীতে আমরা চলে আসি রোধের ক্ষেত্রে। যে রোধ বিষয়টা, তো রোধ যদি আমাদেরকে বুঝতে হয় অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে রোধ মানে হচ্ছে বাধা।
কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয়, একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয়, যেমন এ প্রান্ত থেকে বি প্রান্ত, তবে একটা পরিবাহী হতে হবে। সেই পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তরিত হবে, হওয়ার ক্ষেত্রে ওই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলা আগত ইলেকট্রনগুলোকে একটা বাধা প্রদান করে। অর্থাৎ ওই ইলেকট্রন আর এখানে পরিবাহীর ইলেকট্রন দুটা পরস্পরে সমধর্মী হওয়ার কারণে, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তখন কি করবে, ইলেকট্রন আগত ইলেকট্রনকে এর মধ্যে থাকা ইলেকট্রনগুলা বাধা দিবে, আর এই বাধাটাই হচ্ছে রোধ। তাহলে এখন রোধ সম্পর্কে আমরা কি বুঝলাম, যে রোধ হচ্ছে যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো যায়, তখন পরিবাহকে যে ধর্মের জন্য ওই আগত ইলেকট্রনগুলোর উপরে একটা বাধার সৃষ্টি হয়, আর সেই বাধাটার পরিমাপটাই হচ্ছে রোধ, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে রোধ আসছে, আর আসছে, আর সমান, এটা সমীকরণ আমরা পাবো একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আমরা রোধের যে একটা একক আছে সেই রোধের এককটা একটু জেনে নিই। রোধের এক হচ্ছে ওহম, বা যাকে ওমেগা বলা হয়, ওহম বা ওমেগা, কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তার পরবর্তীতে আমরা চলে আসি যে ওহমের সূত্রে। বিজ্ঞানী ওহম এই যে একটি পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো স্থানান্তর হয়, হওয়ার ক্ষেত্রে যে রোধের সৃষ্টি অর্থাৎ বাধার সৃষ্টি হয়, তার উপর ভিত্তি করে একটি সূত্র প্রস্তাব করছে। আর যে সূত্রটা হচ্ছে যে কোন একটা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য, এ প্রান্ত এবং এ বি প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এখানে বি এ হয় আর এটা হচ্ছে বি বি, তাহলে তিনি বলছেন যে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা হবে ওই পরিবাহীর মধ্য দিয়ে, ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি বি সমানুপাতিক আই। আমি আবার বলতেছি ওহমের সূত্রটা, সবাই একটু খেয়াল করিও, যে ওহমের সূত্র হচ্ছে কোন একটা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য কারণে তার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তাহলে বি সমানুপাতিক আই লিখতে পারি। এখন এই সমানুপাতিকটা উঠানোর জন্য যখনই এর ভিতর দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে তখন বাধা আসতেছে, তাহলে এই বাধাটা ধ্রুবক হিসেবে কাজ করবে। সেই বাধাটাকে আমরা বলছিলাম রোধ আর। তাহলে আমি এখন লিখতে পারি যে বি ইকুয়াল টু আর আই অথবা বি ইকুয়াল টু আই আর, যেটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, বি ইকুয়াল টু আই আর। এখন আমাদের এখান থেকে আই অথবা বি যে কোনো দুইটার মান দেওয়া থাকলে, অথবা বি আই যে কোনো দুইটার মান দেওয়া থাকলে আমরা অন্যটার মান নির্ণয় করতে পারি। এখন এই বি ইকুয়াল টু আই এর সূত্র থেকে আমি আরো দুটো সূত্র পাবো, যে আই ইকুয়াল ভি বাই আর, আরেকটা হচ্ছে আর ইকুয়াল ভি বাই আই। এখন এই সূত্রগুলো আমাদের অনেকের মাথায় থাকে না, মুখস্থ করে রাখতে পারি না। কারণ আমি যে বিষয়টা বলবো যে আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি, এটা ত্রিভুজ দিয়ে। তো সবাই একটু খেয়াল করি, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা যদি বি হয় আর এটা যদি আই হয় আর এটা যদি আই হয়, তাহলে এখন আমি যখন বি নিব তাহলে বি ইকুয়াল টু লিখতে পারি আই আর। আবার যখন আমি আই নিলাম আই সমান হবে বি বাই আর, আবার যখন আর নিলাম আর সমান হচ্ছে বি বাই এ। তাহলে এই তিনটে সূত্র আমরা খুব সহজে মনে রাখতে পারি। আর এই তিনটে সূত্র থেকে কিন্তু আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেই ম্যাথগুলো আসে থাকে পরীক্ষাতে, তো অবশ্যই আমাদেরকে এই তিনটে সূত্র জানতে হবে। একটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, আরেকটা হচ্ছে আই ইকুয়াল টু বি বাই আর, আরেকটা হচ্ছে আর ইকুয়াল টু বি বাই আই। যে কোনো দুটোর মান দেওয়া থাকলে আমরা অপরটা নির্ণয় করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা তার পরবর্তীতে একটা টপিক দেখছি যে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ আমরা একটু আগে পড়ে আসছি রোধ, আর এখন পড়বো আপেক্ষিক রোধ। তো এই আপেক্ষিক রোধটাকে বোঝার জন্য আমি দুটো সূত্র লিখবো, যে একটা হচ্ছে আর সমানুপাতিক এ, আর একটা হচ্ছে আর সমানুপাতিক 1/a। অর্থাৎ
এই রোধটা নির্ভর করবে দৈর্ঘ্যের উপর, কোন একটি পরিবাহী দৈর্ঘ্যের উপর। পরিবাহী দৈর্ঘ্য যত বাড়বে রোধের পরিমাণ তত বাড়বে, যেহেতু সমানুপাতিক। অপরদিকে কোন একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে পরিবাহীর রোধ তত কমবে। তার মানে আমরা একটু বুঝতে পারতেছি যে কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়ে, যেমন একটা পরিবাহী অঙ্কন করলাম, এবি একটি পরিবাহী, আবার সিডি আরেকটি পরিবাহী। এখন আমি এখান থেকে খুব সহজে বলতে পারি যে কার রোধ বেশি হবে। যখন ইলেকট্রন এর ভিতর দিয়ে স্থানান্তরিত হবে তখন কার রোধ বেশি হবে, এবির হবে না সিডির হবে। তাহলে আমরা এখান থেকে সূত্র দেখে বলতে পারি যে যেহেতু রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, যেহেতু সিডির দৈর্ঘ্য বাড়ছে সেহেতু রোধটা বেড়ে যায়। অপরদিকে ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে, অর্থাৎ বাধা তত কমবে। তো এখান থেকে আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞাটা দিতে পারি যে আর সমানুপাতিক এল বাই এ, আর সমানুপাতিক আর সমান রো এল বাই এ, যেখানে রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। তো এখন আমি রো সমান সূত্র লিখতে পারবো রো ইকুয়াল টু আর এ বাই এ। অর্থাৎ একক দৈর্ঘ্যের যদি নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি পরিবাহীর যে রোধ তাকে বলা হবে আপেক্ষিক রোধ। অর্থাৎ আপেক্ষিক রোধকে যখন আমি পরিমাপ করব নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট হতে হবে, আর তার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহের পরে যে পরিমাণ রোধের সৃষ্টি হবে সেটা হচ্ছে আপেক্ষিক রোধ, যাকে রো দ্বারা প্রকাশ করা রো ইকুয়াল টু আর এ বাই এ। এবার আমরা আসি রোধের সমবায়। সমবায় মানে হচ্ছে কোনো কিছু সংযুক্ত করা বা একত্রিত করা, আমরা সাধারণভাবে যেটা বুঝি সমন্বয়। তো রোধের সমন্বয়টা দুই ভাবে হয়ে থাকে, এক হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ইংরেজি হচ্ছে সিরিজ সমবায়, আর যে সমান্তরালটা সেটা হচ্ছে প্যারালাল। আরএস মানে হচ্ছে সিরিজ সমবায়। রোধের যখন শ্রেণী সমবায় থাকে তখন তাকে আরএস দ্বারা প্রকাশ করা হয়, আর আরএস সমান সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R1। অর্থাৎ আমি যদি R1 R2 R3 একাধিক রোধকে শ্রেণীর মাধ্যমে সংযুক্ত করি, সমন্বয় করি, তখন আমার ওই বর্তনীর যে তুল্য রোধটা সেটা হবে আরএস, আর আরএস সমান হবে ওই রোধগুলার আলাদা আলাদা মানের সমষ্টির সমান। অর্থাৎ আমি এই বর্তনীটা কি দেখে দিচ্ছি, একটা রোধ, এই আরেকটা রোধ, আরেকটা রোধ, একটা ব্যাটারির মাধ্যমে সংযুক্ত করলাম, প্লাস এটা মাইনাস, তারপর একটা চাবি। এটা যদি R1 রোধ হয়, এটা যদি R2 রোধ হয়, এটা যদি R3 রোধ হয়, এটার মান হচ্ছে 5 ওহম ধরে নিলাম, এটা হচ্ছে 3 ওহম, এটার মান 2 ওহম ধরে নিলাম। তাহলে এই যে আমি রোধগুলাকে পরস্পরের সাপেক্ষে একটার পর আরেকটাকে সংযুক্ত করলাম, এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর অপরদিকে সমান্তরাল সমবায়, যেটা সমান্তরাল সমবায়টা হচ্ছে 1/RP আকারে, বিপরীত রাশি আকারে চলে আসে। 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস, তারপর আমি যদি সংযুক্ত করি তাহলে লিখতে পারবো। এই ক্ষেত্রে আমরা একটু বর্তনী দিয়ে বোঝার চেষ্টা করি। এটা প্লাস, এটা মাইনাস, চাবি দিয়ে সংযুক্ত করলাম। আমি এখানে যে রোধগুলো সংযুক্ত করবো প্রত্যেকটা রোধ একটা কমন বিন্দুতে যাবে, একটা সাধারণ বিন্দু থাকবে। তাহলে এ রোধের যে প্রান্তটা, এই প্রান্তটা এটা একটা সাধারণ বিন্দুতে আসছে, এটা একটা সাধারণ বিন্দুতে চলে আসছে, অর্থাৎ দুই প্রান্তে দুইটা সাধারণ বিন্দু আমরা দেখতে পাচ্ছি। R1 এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে আমরা বলতে পারি যে যদি রোধগুলার দুটো প্রান্তে দুটি সাধারণ বিন্দু থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল সমবায়। আর এই সমান্তরাল সমবায় ক্ষেত্রে ওই বর্তনীর যে তুল্য রোধটা, সেই তুল্য রোধ হচ্ছে 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো আমাদেরকে এরকম বর্তনী দিয়ে দিবে, দিয়ে বলবে যে তুল্য রোধ নির্ণয় করো। তো আমরা আমাদেরকে আগে দেখতে হবে যে এটা কোন সমবায় আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে।
যদি শ্রেণীতে থাকে তাহলে আর এর মান নির্ণয় করব, আর যদি সমান্তরালে থাকে তাহলে আমরা আর পির মান নির্ণয় করব। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল আমার আজকের আলোচনা চলতড়িৎ সম্পর্কে। সর্বোপরি সর্বশেষে তোমাদেরকে বলবো যে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আর আমাদের অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখে নিজে কিছু শিখতে চেষ্টা করো, আর তোমাদের সহপাঠীদেরকে কিছু শেখার জন্য সবাই ভিডিওগুলো একে অপরের মধ্যে স্থানান্তর করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।